নমস্কার। শ্রুতি নাটক আমাদের মনকে ভালো রাখে, কারণ এটি আমাদের দৈনন্দিন চাপ ও দুশ্চিন্তা থেকে আমাদের সাময়িক মুক্তি দিতে পারে। শ্রুতি নাটক আমাদের শিক্ষা ও সংস্কৃতি চর্চার এক অন্যতম মাধ্যম। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এমন একজন ব্যক্তিত্ব, যিনি একজন লেখক, নাট্যকার, পরিচালক এবং একজন অভিনেতা, অয়ন দাস। আর কিছুদিনের মধ্যেই রিলিজ হতে চলেছে অয়নদার নতুন একটি নাটক, অলৌকিকা আজও। অয়নদার মুখ থেকেই শুনে নেব এই নাটক সম্পর্কে কিছু কথা এবং কিছু গল্পও হবে। নমস্কার, তোমাকে স্বাগত অয়নদা। ধন্যবাদ সুমা। আমি প্রথমেই তোমায় জিজ্ঞেস করব যে তুমি তো আমাদের একের পর এক নাটক উপহার দিচ্ছ আমাদের শ্রোতাদেরকে, তা তুমি এই নাটকের অনুপ্রেরণা কোথা থেকে পাও? প্রথমেই বলি যে আমার যে সাম্প্রতিক যে নাটকটা রিলিজ হবে আর কয়েকদিনের মধ্যে, তার নাম হচ্ছে অলৌকিকা আজও। এটা দর্শকদের, শ্রোতাদের জানিয়ে রাখি, নতুন নাটক অলৌকিকা আজও খুব শীঘ্রই রিলিজ হবে। তুমি কি বললে যে আমি কোথা থেকে অনুপ্রেরণা পাই? অ্যাকচুয়ালি আমার যেটা বিশ্বাস যে আমি কমিউনিকেট করতে ভালোবাসি, অর্থাৎ আমার যে ভাবনা চিন্তাগুলো, সেই ভাবনা চিন্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে মাধ্যম, সেটা লেখার মাধ্যমে হতে পারে, সেটা নাটকের মাধ্যমে হতে পারে, সেটা আবৃত্তির মাধ্যমে হতে পারে, বিভিন্ন মাধ্যম আছে। তো তা মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার যে ভাবনা চিন্তাগুলো, সেটা আমি মানুষের কাছে কমিউনিকেট করতে চাই। এই কমিউনিকেশনটাই হচ্ছে আমার অনুপ্রেরণার উৎস, যে আমি চাইছি আমার ভাবনাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে, মানুষের কাছে পৌঁছাতে। তার একটা মাধ্যম হলো এই শ্রুতি নাটক। আরো অনেক রকম মাধ্যম আছে, মঞ্চ নাটক আছে, আমার লেখা আছে, চলচ্চিত্র আছে, বিভিন্ন মাধ্যম আছে, কিন্তু এটা একটা মাধ্যম, শ্রুতি নাটক, যেটা খুব অল্প খরচে আমি মানুষের কাছে কমিউনিকেট করতে পারি এবং খুব ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এটাই হচ্ছে এই অনুপ্রেরণার উৎস। এটাই। বাহ, আচ্ছা, তুমি এই অলৌকিকা আজও যে নাটকটা, এই নাটকটা কিভাবে তোমার মাথায় এলো? এই নাটকটা আমার মাথায় প্রথম এসেছিল যখন আমি ফেসবুকে আমার একটা গল্প চুরি হয়ে গেছে। আচ্ছা, মানে আমার লেখা একটা গল্প, সেটা আমি দেখছি সারা ফেসবুক ঘুরে বেড়াচ্ছে একটা অন্য নামে, বিভিন্ন নামে। অনেকে মানে আমার এই গল্পটাকে যে কতজন চুরি করেছিল তারপর ঠিক ঠিকারেন। তারপরে আর একটা প্রবন্ধ লিখেছিলাম, সেটাও দেখলাম কপি পেস্ট অন্য নামে সেটা সারা ঘুরে বেড়াচ্ছে। তারপর আর একটা ঘটনা আমাকে খুব নাড়িয়ে দিয়েছিল, সেটা হচ্ছে আমার এক বন্ধু, তার নাম অনিন্দিতা বসু, ফেসবুকে তিনি পরিচিত দিতা বসু নাম। উনি একজন লেখিকা, কিন্তু খুব সাংঘাতিক ধরনের যে নামকরা লেখিকা তা নয়। উনি অদ্ভুতভাবে ফেসবুকে একটা খুব শোরগোল পড়ে গেছিল সেই সময়টা, যে ওনার একটি গল্প হুবহু টুকে দিয়েছিলেন। আমি জানি না, এখানে নামটা বলতে ভালো লাগছে না, একজন একাডেমি পুরস্কার পাওয়া লেখক। আমার ইচ্ছে করে নামটা আমি বলছি না, আমি বিতর্ক বাড়াতে চাই না। যে লেখক, ঘটনাটা কি হয়েছিল, উনি ওনার বই উদ্বোধন করতে ডেকেছিলেন সেই লেখককে। সেই লেখক অত্যন্ত আজকের দিনের অত্যন্ত স্বনামধন্য একজন লেখক। তার হাতে বইটা যায়, তার ওই বইটা পাবলিশ হওয়ার বেশ কয়েক বছর পরে সেই লেখকের একটা গল্প প্রকাশিত হয় এবং অনিন্দিতা বসু ফেসবুকে ছবি দিয়ে দেন যে তার গল্পের লাইন, তার গল্পের ঘটনা এই স্বনামধন্য লেখক, যিনি একাডেমি পেয়েছেন এই লাস্ট 2-1 বছরের মধ্যে, তিনি হুবহু টুকেছেন। সাধারণত যারা অনামী লেখক, তারা নামী লেখকদের লেখা থেকে টোকে। এটাও দেখা গেছে যে লালনের যে গান, সেখান থেকেও রবীন্দ্রনাথের অনেক গান সৃষ্টি হয়েছে।
লালনের যে গানটা আছে, এটা রবীন্দ্রনাথের যে গানটা আছে, একলা একলা চলো একলা চলো একলা চলো রে, ওটা লালনের একটি গানের থেকে অনুপ্রাণিত। এ তো আমরা সবাই জানি যে নামী যারা নাম করা যে ভালো কাজ, সেই কাজগুলো থেকে অনুপ্রাণিত হয় নতুন যারা লিখছে তারা। কিন্তু যেটা খুব আমাকে হন্ট করেছিল সেটা হচ্ছে যে নামী লেখক তিনি হুবহু টুকেছেন অনামী লেখকের থেকে। একদম, এটা তো এইখান থেকেই আমার নাটকটার, অ্যাকচুয়ালি নাটক তো না, প্রথমে আমি গল্প লিখেছিলাম একটা, এটার উপর বেস করে একটা গল্প লিখেছিলাম, এবং সেই গল্পটাই পরবর্তীকালে নাটকের রূপ নেয়। এবং এই যে নাটকটা, এটা কিন্তু একদম মানে শ্রুতি নাটক যেমন হয় তার থেকে একটু অন্যরকম, কারণ এখানে কিন্তু দুটো ঘটনাকে একসঙ্গে দেখানো হয়েছে। আমি গল্পটা বলবো না, নাটকের গল্পটা বলছি না, ওটা তো দর্শক শ্রোতা পরে দেখবেন বা শুনবেন। মূল যেটা বিষয় সেটা হচ্ছে আমি দেখাতে চেয়েছি যে নবীন লেখকদের কাজ, নবীন লেখক বলো, নবীন শিল্পী বলো, নবীন ভাস্কর বলো, যারা নতুন অনামী, তাদের যেহেতু নামটা হয়নি, সেই সুযোগটাকে কিন্তু অনেক সময় নিয়েছেন যারা নামী প্রতিষ্ঠিত তারা, এবং এটা আবহমান কাল ধরে হয়ে আসছে। আমি দুটো ঘটনা দেখি, যে একটা ঐতিহাসিক ঘটনা, তার মধ্যে প্রচুর বাস্তবতার অনেকটাই নেই, অনেকটাই আমার কল্পনা, কিন্তু একটা ইতিহাস আছে, ঐতিহাসিক একটা ঘটনা, এবং একদম আজকে 2026-এর একটা ঘটনা। আমি দেখিয়েছি যে দুটো ঘটনার মধ্যে কোথায় সাযুজ্য, এবং আবহমান কাল ধরে যে চুরিটা চলে আসছে, একজন শিল্পীর কাজকে অন্য নামী শিল্পী যে চুরি করে নিয়ে নিচ্ছেন, তার নামে চালাচ্ছেন, এটা দীর্ঘকাল ধরে হয়ে আসছে। এটাই আমার নাটকের বিষয়বস্তু। আচ্ছা আনন্দা, একটা নাটক তুমি কিভাবে নির্মাণ করো? খুব জানতে ইচ্ছে করছে এটা। নাটক তো প্রথমে গল্প তৈরি হয়, আমি তো প্রথমে গল্প লিখি, এবং সেই গল্পটাকে, নিজের লেখা গল্প তো আর বেশিবার পড়তে হয় না, অন্যের লেখা গল্পগুলো বারবার পড়তে হয়। আমার নিজের লেখা, ধরো এই নাটকটার ক্ষেত্রে আমার নিজেরই লেখা নাটক, সেক্ষেত্রে আমার নিজেরই গল্প থেকে নেওয়া। এবার গল্প থেকে নাটকে প্রথমে আমি রূপ, স্ক্রিপ্টটা প্রথমে তৈরি হয়, গল্প থেকে নাটকে রূপ দিই, এবং গল্প তো আমি একটা লাইনে লিখে দিই, সেটাকে নাটকে আনতে গেলে আমাকে বেশ কিছু ক্যারেক্টার তার মধ্যে রাখতে হয়। গল্প থেকে নাটকে রূপ দেওয়া খুব সহজ কাজ নয়। শুধু তাই নয়, আমাকে যে অভিনেতা অভিনেত্রীদের আমি নেব, সেটা ওই যখন আমি লিখি স্ক্রিপ্টটা, তখনই আমি ভেবে নিই, এবং আমি যেহেতু অভিনেতা অভিনেত্রীদের চিনি, তাদের পজিটিভ দিক কোনটা, তাদের নেগেটিভ দিক কোনটা, সেহেতু আমার স্ক্রিপ্টটা আমি সেরকম ভাবে তৈরি করি ওদের কথা ভেবে, যাতে আমার পরে খাটতে কম হয়। ধরা যাক কোন একজন অভিনেতার টেল ড্রপ আছে, তার উচ্চারণের স্পষ্টতা কম, আমাকে খেয়াল রাখতে হয় যে তার ডায়ালগের মধ্যে যেন খুব বেশি তাকে পরিশ্রম না করতে হয়, বা তার ওই ব্যাপারগুলো তাকে রাখতে হয় আর কি। এবার স্ক্রিপ্টটা যখন রেডি হয়ে গেল, স্ক্রিপ্টটা আমি মূলত 3 বার লিখি, মানে যদিও প্রচুর চেঞ্জ হয়, প্রথম যেটা লিখি সেটা পরে অজস্রবার চেঞ্জ হয় আমার, তবুও যখন অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কথা বলি, তার আগে আমি আমার 3 বার মতো চেঞ্জ করি, তারপর তো অভিনেতা অভিনেত্রী নির্বাচন করি। এবং এখানে তো তুমি বুঝতেই পারছো যে যারা কাজ করেন তারা তো প্রফেশনাল, একদম নিয়মিত অভিনয় করেন, তেমন আমি লোককে নেওয়াই যায়, কিন্তু যারা কাজ করেন এখানে, তারা প্রত্যেকেই তো আমাদের এই খরচটা বহন করেন। মানে আমাদের যে খরচটা হয়, হয়তো তার বেশ কিছুটা অংশ আমি দিই, বেশিরভাগটা, কিন্তু বাকি খরচগুলো তো তাদের দিতে হয়। ন্যাচারালি আমি পেড আর্টিস্ট তো নিতে পারি না ম্যাক্সিমাম ক্ষেত্রে, যাদেরকে নিই তারা মানে আমার এখানে কাজ করছেন, আমি তাকে টাকা দিচ্ছি উল্টে, এরকম ঘটনা তো হয় না, আমার তো সেই ক্ষমতা নেই। ন্যাচারালি বুঝতেই পারছো যে যারা ভালো কিন্তু পেড আর্টিস্ট নন, তেমন মানুষটাই আমার নাটকে কাজ করেন। এইবার রিহার্সাল হয় আমাদের,
যা নাটকে কাজ করেন তারা তো প্রত্যেকেই হয় চাকরি করেন, নয়তো তারা করে। সুতরাং রিহার্সাল আমরা অফলাইনে তো দিতে পারি না, অনলাইনে রিহার্সাল হয়। যেহেতু এটা শ্রুতি নাটক সেহেতু অনলাইনটা অসুবিধা হয় না। আর এখন তো ভিডিও কলে হয়, যার ফলে আমি তো তার মুখটা দেখতে পাচ্ছি, এটা একদম সামনাসামনি মনে হয়, কারণ তার মুখটা তো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, তার এক্সপ্রেশন দেখতে পাচ্ছি। অফলাইনও হয়, অফলাইনটা কম, কারণ প্রত্যেকেই চাকরি করে, কে তাদের অফিস কামাই করে সময়টা দেবে। অনলাইন ম্যাক্সিমাম, অফলাইনও হয়। তারপরে যখন মোটামুটি আমি বুঝি যে রেডি হয়ে গেছে, তখন অনিলাবুদার স্টুডিওতে চলে আসি। অনিলাবুদার সঙ্গে আমার অনেকদিন আগে থেকেই আলাপ। আমার খুব আফসোস হয় যে আরো আগে থেকে কেন অনিলাবুদার সঙ্গে আমার আলাপটা হলো না, কারণ এরকম গুণী মানুষ তো আমি আমার জীবনে আমি দেখিনি, এত মাল্টি ট্যালেন্টেড একজন মানুষ। আমি মিউজিক তেমন বুঝি না, মিউজিকটা পুরোপুরি ভাবে অনিলাবুদার দায়িত্বে থাকে, মিউজিক এবং এডিটিং। এটা অনিলাবুদা স্টুডিওতে আমরা করি। অনিলাবুদা স্টুডিও মানে ওটা আমারই স্টুডিও হয়ে গেছে এখন। তা একদম নিজের মতো, একদম নিজের স্টুডিওর মতো করেই কাজ করি অনিলাবুদা স্টুডিওতে। তারপরের দায়িত্ব তো অনিলাবুদার, এডিট, মিউজিক। তারপরে সেক্ষেত্রে আমার যদি কিছু টিপস থাকে, অধিকাংশ ক্ষেত্রে আমার সেরকম কিছু বলার থাকে না, কারণ উনি যেটা করেন সেটাই আমার ভালো লাগে, মানে ওনার কাজটা আমার ভীষণ ভালো লাগে। তারপরে পোস্টারটা তৈরি করি আমি আর অনিলাবুদা দুজনে একসঙ্গে মিলে তৈরি করি। তারপরে আমার ইউটিউব চ্যানেল অয়নের কলম, সেখানে প্রকাশিত হয়, ফেসবুকে প্রকাশিত হয়। এইভাবে এই টোটাল নাটকটা এইভাবে নির্মাণ হয়। তার মধ্যে রিহার্সালের অংশটা বেশ কিছুটা থাকে, পরের কাজগুলো তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, একজন শিল্পী কিভাবে তার চরিত্রে ঢুকবে বলে তোমার মনে হয়? না, এক্ষেত্রে দুরকম ব্যাপার থাকে। একটা হচ্ছে মেথড অ্যাক্টিং। মেথড অ্যাক্টিং মানে হচ্ছে, ধরো আমি একটা চরিত্র দেখেছি, ধরো আমি নিজে ব্যক্তিগতভাবে খুব একটা গালাগালি দেওয়া পছন্দ করি না, বা আমার খুব পরিশীলিত একজন মানুষ আমি। এবার আমি যে চরিত্র অভিনয় করছি সে হয়তো খুব ভালগার একটা ক্যারেক্টার। সেক্ষেত্রে তোমাকে ওই অবজারভেশনটা পাওয়ারটা খুব বেশি রাখতে হবে, অর্থাৎ অবজার্ভ করা। যারা মেথড অ্যাক্টর তারা ওই নিজের দেখা ওই চরিত্রটাকে নিজের ভিতরে আত্মস্থ করে এবং চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করে। আমার একজন শিল্পীর প্রথম কাজ সেটা হচ্ছে তাকে খুব ভালো অবজারভেশন পাওয়ারটা তার থাকতে হবে। খুব ভালো অবজার্ভ যদি সে করতে পারে চারপাশের প্রকৃতি, সমাজকে, মানুষগুলোকে যদি সে দেখতে পারে, কারণ একটা চরিত্রকে তো তোমাকে চারপাশ থেকে দেখতে হবে। সেই চরিত্রটার বয়স কত, তার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থাটা কেমন, সে কি ভাবে, তার নিজের ছোটবেলাটা, এই তুমি চরিত্রটাকে নিয়ে যত ভাববে, একজন শিল্পী যত ভাববে তত সেই চরিত্রটাকে দেখতে পাবে, এবং যত সেই চরিত্রকে দেখতে পাবে তত তার অভিনয়ে ফুটে উঠবে। সুতরাং প্রথম যে গুণটা থাকা দরকার সেটা হচ্ছে তার পর্যবেক্ষণ ক্ষমতা। এবার দ্বিতীয় যে ব্যাপারগুলো থাকে সেটা হচ্ছে টেকনিক্যাল ব্যাপার। ধরো শ্রুতি নাটকের ক্ষেত্রে এটা তো একটা স্পোর্টস, একটা গেম। সুতরাং ওই একটা নাটকের স্ক্রিপ্ট পেলাম তখনই করে দিলাম, এভাবে তো হয় না। গলাকে তৈরি করতে হয়। গলাকে তৈরি করবার জন্য কতগুলো ব্যায়াম আছে। ধরো সিংহাসন, ওং, যেটাকে ওং মন্ত্রটাকে উচ্চারণ করা, এবং সেটা মিনিমাম 15 সেকেন্ড ধরে। তৃতীয়ত হচ্ছে সর্বাঙ্গাসন, মৎস্যাসন, প্রাণায়াম, অনুলোম বিলোম, তারপরে ভামরি। এইগুলো হচ্ছে তোমার গলাটাকে ঠিকঠাক রাখবার জন্য। তার উপরে তাকে নজর দিতে হবে তার উচ্চারণে। ধরো বয়শূন্যরা, ডয়শূন্যরা, ঢয়শূন্যরার যে পার্থক্য, আষাঢ়, রবি, লড়াই, এই তিনটে রয়ের যে পার্থক্য সেটা তাকে মাথায় রাখ, যেটা অধিকাংশ ক্ষেত্রে প্রবলেম হয়, অনেকেরই থাকে না। তালবস্য, মধ্যাহ্নস্য, দন্তস্য যে পার্থক্য, এটা তাকে মাথায় রাখতে হয়। প্রচুর অভিনেত্রী আমি দেখেছি টেল ড্রপ হয়,
আচ্ছা। টেল ড্রপ মানে লাস্ট ওয়ার্ডটা, লাস্ট অক্ষরটা সেটা পরিষ্কার করে বেরোলো না, এইটা একটা প্রবলেম হয়। এইগুলো রেগুলার চর্চা, একজন মানুষ, একজন শ্রুতি নাটকের কর্মী, সে যদি রেগুলার বেসিসে এই চর্চাটা রাখে তবেই কিন্তু তার কাজটা ভালো হবে। আদারওয়াইজ এটা একটা একদম স্পোর্টস এর মতো, যদি সে নেট প্র্যাকটিসে রেগুলার না থাকে তাহলে সে ব্যাট করতে পারবে না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা হয় না, আমি দেখি, বিশেষ করে আমি যাদের নিয়ে কাজ করেছি অনেক দেখেছি যে নিজের প্রবলেম গুলো নিয়ে তারা খুব একটা সচেতন নয়, সেক্ষেত্রে ওই যেটুকু সময় হলো রিহার্সেল ওইটুকু সময়, তারপরে আবার চর্চাটা থাকে না। কিন্তু এই চর্চাটা রেগুলার রাখা উচিত, অন্তত আমি তো রাখি, মানে আমার নিজের জন্য আমি রাখি। আচ্ছা, এবং আরো একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে ভয়েস মডুলেশন, যেটা স্বরক্ষেপণ, লো অক্টেভ, মিডল অক্টেভ, হাই অক্টেভের যে পার্থক্যটা, এটাও একটা প্র্যাকটিস। আচ্ছা, এগুলো কি তুমি ওয়ার্কশপ করিয়ে নাও প্রথমে নাকি? আমি নিজেই বা কতটুকু জানি, কিন্তু আমি যাদের কাছে শিখেছি, এগুলো শিখেছি মানে এখনো তো শিখিনি, আমি শিখছি, যাদের কাছে শিখছি এখনো, সেগুলো আমি আমার যাদের নিয়ে কাজ করি তাদেরকে আমি বলি যে এগুলো আমি শিখেছি, তোমরাও এগুলো শিখতে পারো আর। তার মধ্যে অনিলাভদা একজন, অনিলাভদা আমার একজন গুরু, প্রচুর আমি শিখেছি অনিলাভদার কাছ থেকে। অনিলাভদার যে ভয়েস মডুলেশন অসামান্য। এবং এটা গেল ভয়েস মডুলেশনের ব্যাপার। তারপরে তাকে আরেকটা জিনিস জানতে হয় যে একটা বাক্য, ধরা যাক আমি আগামীকাল তোমার বাড়ি যাব, এইটা সে কোন শব্দের উপর জোর দেবে, দেখো মানেগুলো বদলে যাবে। আমি আগামীকাল তোমার বাড়ি যাব, 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 আমি আগামীকাল তোমার বাড়ি যাব। দেখো বাক্যটার মানেটা কিন্তু আস্তে আস্তে পাল্টে গেল, চেঞ্জ হয়ে। এটা শ্রুতি নাটকে ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে পজ। পজ, আমি কোথায় থামবো, কতটুকু থামবো, এটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এগুলো তো একদিনের ব্যাপার না, এটা তোমাকে রেগুলার বেসিসে এই চর্চাটা তোমাকে রাখতে হবে। এবং যারা ভালো কাজ জানেন তাদের কাছে শিখতে হবে। আমি শিখি, আমি এখনো শিখি, আমি রোজ শিখি। আমার যারা গুরুরা আছেন, আমার অনেক গুরু, আমি তাদের সঙ্গে আলোচনা করি, আমার ভুলগুলো তাদেরকে বলি, তারা আমার ভুলটা ধরিয়ে দেন। আমি অন্তত আমার নিজের স্বার্থে আমি এগুলো রোজ শিখি এবং প্র্যাকটিস করি। এবং আমি আমার যাদের নিয়ে কাজ করি তাদেরও বলি প্র্যাকটিস করতে। এইভাবে তৈরি করতে, মানে এইভাবেই নিজেকে তৈরি করতে হয়। আচ্ছা, একটা নাটকে মিউজিক কতটা গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়? ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ধরো আমি তোমাকে ইলিশ মাছ এনে দিলাম, তুমি যদি রান্নাটা ঠিক মতো না জানো, এবং রান্নার মধ্যে তুমি কতখানি তেল দেবে, কতখানি নুন দেবে, কতখানি ফোড়ন দেবে, এটার পরিমাপটা যদি ঠিক মতো না হয়, তাহলে তোমার ইলিশ মাছটা পরিবেশনযোগ্য হবে না। ঠিক তাই। মিউজিকটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ মিউজিক ইটসেলফ একটা গল্প বলে দিতে পারে। প্রেজেন্টেশনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা থাকে। ভীষণ 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 ইম্পর্টেন্ট মিউজিক। মিউজিক ভালো বা খারাপের জন্য একটা নাটক ঝুলে যেতে পারে, একটা নাটক বিশাল জায়গায় চলে যেতে পারে। আচ্ছা, শ্রুতি নাটকে ভয়েস তো ছবি দেখায়, একজন শিল্পী কিভাবে তার এই ভয়েস বা উচ্চারণের উন্নতি ঘটাবে সেটা বললাম চর্চার মাধ্যমে। দেখো আমার যেটা মনে হয়, আমার এক গুরু আমাকে বলেছিলেন, যে আমি জিজ্ঞাসা করেছিলাম তাকে যে আমার যার কাছে আমি শিখেছিলাম, বৈজয়ন্ত রাহা, শিখেছিলাম মানে এখনো শিখছি আর কি, এখনো শিখি। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে, তুমি তখন একটাই কথা বলেছিলেন যে 1 নম্বর যে প্রসেস সেটা হচ্ছে প্র্যাকটিস, 2 নম্বর প্র্যাকটিস, 3 নম্বর প্র্যাকটিস, 4 নম্বর প্র্যাকটিস, 5 নম্বর প্র্যাকটিস, 6 প্র্যাকটিস, 7 প্র্যাকটিস, 8 প্র্যাকটিস, 9 প্র্যাকটিস, 10 প্র্যাকটিস। প্র্যাকটিস 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 ছাড়া আর কিছু নেই, আর কোনো শর্টকাট মেথড আমার জানা নেই। এবং ওই যে বললাম, ওই ক্রিকেটে যেমন তোমাকে রোজ নেট প্র্যাকটিস করতে হয়, এটাও তোমাকে রেগুলার বেসিসে। তুমি তো নিজে একজন সঙ্গীত শিল্পী,
তোমার কি মনে হয় যে তুমি সঙ্গীতের চর্চা না করলে তুমি ভালো সঙ্গীত পরিবেশন না করতে না পারবে? সেটা নয়, তোমাকে রেগুলার একটা একদম চর্চার মধ্যে থাকতে হয়। একদম প্র্যাকটিস ছাড়া আমার মনে হয় না কোনো কাজ এগোতে পারে, ঠিক বলেছো। যে কোনো কাজ, এবং এটার তো আরো বেশি করে। আচ্ছা, নাটকের ক্ষেত্রে, শ্রুতি নাটকের ক্ষেত্রে একজন শিল্পী কিভাবে তার মনকে প্রস্তুত করবে অভিনয়ের জন্য? কারণ শিল্পীও তো একজন মানুষ, হ্যাঁ, তারও তো বিভিন্ন রকম সমস্যা থাকে, হ্যাঁ, সে কি করে নিজেকে ওটা হচ্ছে, প্রস্তুত করবে? দেখো, অভিনেতাই হচ্ছে সেই মানুষ যে নিজের বাইরে গিয়ে অন্য একটা চরিত্রের রূপ, অর্থাৎ একটা মিথ্যে জিনিসকে তো সত্যি প্রতিপন্ন করা। অভিনয় তো একটা মিথ্যে জিনিস, এবং সেই মিথ্যেকে সত্যিতে রূপান্তরিত করছেন কে? একজন অভিনেতা। এবং এক্ষেত্রে তার ব্যক্তি সত্তা এবং শিল্পী সত্তার মধ্যে একটা প্রবল সংঘর্ষ হয় কিন্তু। এবং এই দ্বিবিধ চরিত্রে অভিনয় করতে গিয়ে, অর্থাৎ তার নিজের চরিত্রে অভিনয় করতে এবং সে যে মঞ্চে বা নাটকের যে চরিত্র, মানে আমরা তো আমাদের নিজেদের চরিত্রটাও অ্যাকচুয়ালি অভিনয় করছি। আমি অয়নের চরিত্রে অভিনয় করে যাচ্ছি। তা এই যে দ্বিবিধ চরিত্রে অভিনয় করতে গিয়ে তার নিজের ভিতরে একটা খুব সংঘর্ষ হয়, এবং সে কোথাও না কোথাও নিজেকেও দেখতে পায়, নিজেকেও কিন্তু সে জাজ করে। সুতরাং এটা খুব কঠিন একটা মাধ্যম বিষয়, এবং প্রচুর কনসেন্ট্রেশন লাগে। অর্থাৎ যেটুকু সময় সে অভিনয় করবে সেটুকু সময় কিন্তু সুইচ অফ করে দিতে হবে তার পারিবারিক সামাজিক জীবনটাকে, তার ঘটনাগুলোকে। যদি সে সুইচ অফ না করতে পারে তাহলে সে পারবেই না কাজটা করতে, এবং এই সুইচ অফটাই তাকে শিখতে হয় কিভাবে করবে। ঠিক তাই। এবং যারা শিল্পী, যে কোনো শিল্পী, যে লেখক সেও একজন শিল্পী, যে স্পোর্টসম্যান সেও একজন শিল্পী, যে রাঁধুনি সেও একজন শিল্পী। একজন শিল্পীকে না ওই তার ব্যক্তিগত ব্যাপারটাকে ওই সুইচ অফ না করলে শিল্প সৃষ্টিটা আর হয় না, এটা তাকে শিখতে হয়। ঠিক তাই। আচ্ছা, বিভিন্ন পরিচালকের তো বিভিন্ন রকম শিক্ষণ পদ্ধতি আছে, তা তোমার শিক্ষণ পদ্ধতিটা কি রকম? মানে তুমি কিভাবে একজন শিল্পীকে প্রথম যেটা আমার মাথায় থাকে, যে যিশুর একটা আমি পড়েছিলাম, আমি ওইটাকে ফলো করি। যিশু তার শিষ্যদের পা ধুইয়ে দিতেন। আচ্ছা। তেমন আমি যাদের সঙ্গে কাজ করি তারা তো একদম বিশাল কেউ নয়, মানে খুব কাজ জানা লোক, দারুণ, তাহলে সে আমার সঙ্গে কাজ কেন করবে? কারণ আমি তাকে পয়সা দিচ্ছি না, উল্টে তার কাছ থেকে পয়সা নিচ্ছি, সে আমার সঙ্গে কেন কাজ করতে যাবে? কোনো ভালো দারুণ কাজ জানার লোক তো আমি পাই না। যাদের পাই তাদের প্রচুর উৎসাহ থাকে কাজটা করবার জন্য, এইটা হচ্ছে তাদের অ্যাসেট, এবং ওই উৎসাহে তারা ভালো কাজটা করার অনুপ্রেরণা পায়। সুতরাং আমি যদি তাদের প্রথম থেকে তাদের ভুল ধরি আর প্রথম থেকে তাদের সঙ্গে তাদের উপর চেঁচামেচি করি, তাহলে তারা নিজেদের সেরা জিনিসটা দেবে কি করে? কোনোদিনই দিতে পারবে না। এবং আমি এটা বিশ্বাসও করি না যে কোনো কাউকে খুব ধমকে চমকে ভয় দেখিয়ে বাজে কথা বলে রাগ দেখিয়ে তার কাছ থেকে কখনো ভালো জিনিস আদায় করা যায়। আমি নিজে যে কোম্পানিতে কাজ করি, আমার কাজটা, আমি তো একজন মেন্টর, মানে প্রচুর নতুন ছেলে মেয়ে তারা যখন প্রথম কোম্পানিতে ঢোকে তারা আমার ট্রেনিং এ, আমি তাদের ট্রেনিং দিই। তাদের মধ্যে কি থাকে? ভয় থাকে, পারবো তো। আমার প্রথম কাজ হচ্ছে তাদের মধ্যে ওই আত্মবিশ্বাসটাকে সঞ্চার করা, তুমি পারবে, এটা আমাকে করতেই হবে। তার ভিতর থেকে ভয়টাকে কাটানো। এবার তার মধ্যে থেকে যখন ভয়টা কেটে গেল, তার সঙ্গে আমার সম্পর্কটা যেন সহজ হয়, সে যেন আমাকে কখনো কোনোভাবে ভয় না পায়, সে যেন আমার সঙ্গে সহজভাবে বন্ধুর মতো আমার সঙ্গে মিশতে পারে, প্রয়োজনে সে আমার সঙ্গে ঝগড়া করতে পারে, এইগুলো আমি বিশ্বাস করি। এবং তারপরে তাকে আমি চরিত্রটা বোঝাই। এবং এটা আমার কোম্পানিতে যখন আমি নতুন ছেলে মেয়েগুলোকে নিয়ে কাজ করি, যখন তাদের যেমন আমি কাজটা বোঝাতে আমার কোনো ক্লান্তি নেই, আমি 100 বার তাকে বোঝাবো, আমি কি চাইছি তার কাছ থেকে সেটা বোঝাবো,
আমি যখন এই নাটকে আমি যাদের নিয়ে কাজ করি, আমি তাদের বারবার আমি বোঝাই যে আমি তাদের কাছ থেকে কি চাইছি, এবং চরিত্রগুলোকে তাদের মাথার মধ্যে, সেই একটা লোক যে অভিনয় করছে সে যদি বুঝে যায় যে সে কি চরিত্রে, তার চরিত্রই তার কাছে ক্লিয়ার থাকে, তাহলে পরিচালকের কাজ শেষ। ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা বাচ্চা যখন অঙ্ক ভুল করে তখন সে বুঝতে পারে না যে অঙ্কটা আসলে কি। ঠিক তাই। একটা নতুন ছেলে মেয়ে যখন একটা কোম্পানিতে ঢোকে, সে যখন ভুল করে তার মানে সে বুঝতে পারছে না যে তার কাজটা কি। এইটাই তো একটা মেন্টরের কাজ, যে তার কাজটা তাকে বোঝানো, তার চরিত্রটা তাকে বোঝানো, এবং বোঝানোর পরে তার কাছ থেকে তার সেরাটা আদায় করে নেওয়া। আমি সফল হয়েছি এতে। আমার টিমে যারা কাজ করে তারা আমাকে ছেড়ে কোথাও যেতে চায় না। তারা যখন আবার অন্য কারোর সঙ্গে কাজ করে তখন তারা আমাকে ফোন করে যে না, মিস করছি তোমাকে মিস করছি। কারণ আমি জীবনে কখনো কারোর সঙ্গে এতটুকু জোর গলায় কথা বলি। সবাই যে খুব বাধ্যতা তো নয়, আমি আমার কথাটা তাদের কমিউনিকেট করেছি, কিন্তু সেটা একটুও জোরে না কথা বলে, পুরোটাই আনন্দ, হই হুল্লোড়, মজা, পিছনে লাগা, এই রকম ভাবে আমাদের পুরো কাজটা হয়। কখনো কখনো ওরা সবাই মিলে আমার পিছনে লাগে, আমাকে লেকপুল করে, আমাকে আজে বাজে কথা বলে, আমাকে ধমকায়, এবং আমি বুঝি সেটা ভালোবাসে বলেই করে, এবং আমি চাই এটা হোক। এটা যত বেশি এই জেলিংটা হবে আমার তত সুবিধা, তত আমি তার কাছ থেকে এক্সট্রা কাজ বের করে নিতে পারবো। একদম। এটা আমি এইভাবে বিশ্বাস করি, এইভাবে কাজ করি। আমি যাদের সঙ্গে কাজ করেছি সমস্ত ডিরেক্টর, আমি দেখেছি অনেক সময় তারা ভয়ঙ্কর রেগে যান, রেগে গিয়ে গালাগালি দেন, সবাই কাঁপে, এরকম দেখেছি আমি ওই প্রসেসে বিশ্বাস করি না। আমার নিজের মেয়েকেও আমি জীবনে কখনো আমি জোরে কথা বলি, আমি বিশ্বাসই করি না যে ওই প্রসেসটাকে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি ভালোবেসে আনন্দ করে তাকে পজিটিভ ভাইবস দিলেই তবে তার কাছ থেকে আমি বেস্টটা পাবো, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, একদমই তাই, ঠিক তাই। আচ্ছা, তোমার নাটকের শিল্পীদের সম্পর্কে কিছু যদি বলো। এবার এই অলৌকিকা আজতে যারা অভিনয় করছেন, এটি মূলত তো নায়িকা প্রধান, একজন